মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। দুপুরবেলা বাগানে অমল একটা তাকিয়ায় বুক দিয়ে শতরঞ্চির ওপর উপুড় হয়ে বসে লিখছে। তার কলম হলো সেই কাগের পালক। চারু এসে একটি থালা অমলের পাশে রেখে যায়। থালাটি আরেকটি বড় রেকাবি দিয়ে ঢাকা। ডালমুট আছে, খেও। চারু চলে যায়। অমল লিখতে লিখতে কলমটা রেখে খাতা থেকে চোখ না ফিরিয়েই ডান হাতটা থালার দিকে এগিয়ে দিয়ে আবরণটা খুলতেই দেখে থালায় একজোড়া নতুন পশমের কাজ করা জুতো। অমল হাতড়ে ডালমুটের পরিবর্তে পশমের স্পর্শে মুখ ঘোরাতেই নেপথ্যে শোনা যায় খিলখিলে হাসি। চারু ছুটে আসে। তার হাতে উলের কাঁটা, একটি জামার কাঁধের খানিকটা বোনা হয়েছে। অমলের এদিকে জুতো পেয়ে আনন্দের শেষ নেই। সে পায়ের জীর্ণ চটিজোড়া বেপরোয়াভাবে ছুঁড়ে ফেলে দেয়। তার একটা পাঁচিল পেরিয়ে পাশের বাড়ির উঠোনে গিয়ে পড়ে, বোধহয় কোনো এঁটো বাসনের গাদার উপর। চারু আর অমল দুজনেই জিভ কেটে কানে হাত দেয়। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নষ্টনীড়। গল্পগুচ্ছের অন্তর্গত নষ্টনীড় গল্পটি অবলম্বনে সত্যজিৎ রায় 1964 সালে নির্মাণ করেছিলেন তার সুবিখ্যাত চলচ্চিত্র চারুলতা। সত্যজিৎ মনে করতেন এটি তার অন্যতম সেরা ছবি। চারুলতা মুক্তির বছর পাঁচেক আগে 1959 সালের মে মাসে তিনি নষ্টনীড় নামে একটি চিত্রনাট্য লেখেন। তার খেরোর খাতা থেকে পাওয়া এই খসড়াটি এ যাবৎকাল অপ্রকাশিত ছিল। 2022 সালে বিচিত্রা প্রকাশনী থেকে সন্দীপ রায়ের সম্পাদনায় এই পূর্ণাঙ্গ চিত্রনাট্যটি প্রকাশ পায় রবীন্দ্রনাথ নামক গ্রন্থে। এই চিত্রনাট্য অবলম্বনেই আমাদের আজকের নিবেদন। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে সত্যজিৎ রায়ের জন্ম মাসে এই দুই প্রতিভার প্রতি মির্চির বিনম্র শ্রদ্ধার্ঘ। শুরু হচ্ছে নষ্টনীড়। চারুবালা। লয়ে আকারের শেষ ফোঁটটা তুলে চারু তার নিজের হাতে সেলাইয়ের নকশাটার দিকে তাকিয়ে থাকে। তার হাতের কাজ নিঃসন্দেহে ভালো, এবং তার হাবভাব দেখে মনে হয় সেটা সে জানে। সে তার শোবার ঘরের খাটে বসা। সময়টা দুপুর। আড় ভেঙে চারু নকশাটা তুলে সেলাইয়ের সরঞ্জাম নিয়ে তার খাট থেকে নেমে আসে। খাটের পাশেই একটা ছোট আলমারি। চারু তার সেলাইয়ের জিনিসগুলো সেখানে রাখে, রেখে আর একবার নকশাটার দিকে চেয়ে নেয়। তারপরে তার দৃষ্টি পড়ে দেওয়াল আলমারির ওপরে রাখা তার স্বামীর একটা ছবির দিকে। সেটার দিকে যাবার পথে খাটের রেলিং থেকে স্বামীর ড্রেসিং গাউনটা নেয়। দেওয়ালে লাগানো ব্র্যাকেট থেকে একটা হ্যাঙ্গার নামিয়ে এনে ড্রেসিং গাউনটা তাতে রেখে হ্যাঙ্গারটা আবার ঝুলিয়ে দেয়। দেওয়ার সময় ঘড়িতে ঢং ঢং করে 4টে বাজে। চারু শোবার ঘর থেকে বেরিয়ে বারান্দা দিয়ে সোজা অন্দরমহলের সিঁড়ির মাথায় গিয়ে একটা হাঁক দেয়। গৌর, মতির মা, চাই মা। গৌরকে বলো বাবুর চা নিয়ে যেতে, 4টে বেজে গেছে। হুকুম দিয়ে চারু চলে আসে। বারান্দা থেকেও ছাপাখানার শব্দ শোনা যায়। চারু পাশের ঘরে ঢুকতে গিয়ে থেমে যায়। বারান্দার রেলিংয়ের দিকে এগিয়ে যায়। অন্দরমহলের বারান্দা, তাই খড়খড়ির আবরু। এদিক ওদিক চেয়ে আঙুল দিয়ে একটা খড়খড়ি ফাঁক করে চারু সেখান দিয়ে দেখে বারান্দার নিচে উঠোনের বাঁদিকে, অর্থাৎ অন্দরমহলের বারান্দার বিপরীত দিকে এক জায়গায় ছাপাখানা, পাশেই আপিস ঘর। টেবিলে বসে কর্মরত ভূপতি। চারু একটা ক্ষুদ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে
শোয়ার ঘরে গিয়ে খাটের ওপর শুয়ে পড়ে। দুই বালিশের ফাঁকে একটা বই, বঙ্কিমের গ্রন্থাবলী। বইটা খুলতে গিয়ে চারুর চোখ চলে যায় খাটের পাশে টেবিলে রাখা ভূপতির পাইপের দিকে। চারু সেটা হাতে নেয়। গন্ধ শোঁকে, বাসি তামাকের বিশ্রী গন্ধ। পাইপটা পরিষ্কার করা হয়নি। এদিক ওদিক চেয়ে হাতের কাছে কিছু না পেয়ে বিছানা থেকে উঠে আবার আলমারিটার কাছে এসে সেলাইয়ের বাক্সটা থেকে একটা ক্রোশের কাঁটা বের করে সেটা নিয়ে শোবার ঘরের সংলগ্ন বাইরের বারান্দায় চলে যায়। পাশের বাড়ির গাড়ি বারান্দায় বাঁদর নাচ হচ্ছে। চারু ক্রোশের কাঁটা দিয়ে পাইপ পরিষ্কার করতে করতে বাঁদর নাচ দেখে। সদ্য বিবাহিত বাঁদর বাঁদরিতে মান অভিমান চলে। অবশেষে বোঝাপড়া, পুনর্মিলন। চারু হাসে। এক ফুঁয়ে অবশিষ্ট বাসি তামাকের গুঁড়ো উড়িয়ে দিয়ে চারু আবার শোবার ঘরে চলে আসে। পাখার রেগুলেটরটা ঠেলে বাড়িয়ে দেয়। পাখাটা বিশ্রী শব্দে ঘুরতে থাকে। চারু খাটে উঠে বসে। এবার সে পড়বেই। বালিশটা বুকের কাছে টেনে নিয়ে বইয়ের পাতা উল্টিয়ে দেবী চৌধুরানীর একটি অংশ বের করে পড়তে থাকে। একটা মেয়ে মানুষের প্রাণের জন্য এত লোক তোমরা মারিবার বাসনা করিয়াছ। তোমাদের কি কিছু ধর্মজ্ঞান নাই? আমার পরমায়ু শেষ হইয়া থাকে, আমি একা মরিব। আমার জন্য 400 লোক কেন মরিব? পড়তে পড়তে থেমে যায়। বই থেকে দৃষ্টি সরে যায়। খাটের পেছনে কাজ করা অংশে ছোট্ট আয়না। চারু কনুইয়ের ওপর ভর করে আয়নার দিকে এগিয়ে গিয়ে নিজের মুখটা দেখে। ঘাড় ফিরিয়ে ফিরিয়ে দেখে। আবার দৃষ্টি নত হয়। কি ভাবছে চারু? চারু উঠে পড়ে। মুখে একটা মতলবী হাসি। পাশের ঘরে যায়। এটা ড্রেসিং রুম। চাবি দিয়ে আলমারি খোলে, দেরাজ খোলে, গয়নার বাক্স বার করে, বাক্স খোলে, একটা মুক্ত বসানো টিকলি বের করে সেটা কপালে বসিয়ে দেখে। প্রায় 1 ঘন্টা পর চারু এখনো আয়নায় নিজের মুখ দেখছে। সে সেজেছে, প্রাণ ভরে সেজেছে। মুখে গহনার এক অপরিসীম পরিতৃপ্তি। সেও কম সুন্দরী নয়। আয়নার সামনে সে ঘোরে ফেরে। ঝমঝম করে নূপুর বেজে ওঠে। গরবিনী পায়ে দেহ আলোকিত করে শোবার ঘরে আসে। হঠাৎ বাইরে ভারী পায়ের শব্দ, গলা খাঁকড়ান। চারু নূপুরের 2 ঝমকে আবার পাশের ঘরে চলে আসে। এসেই দরজা বন্ধ না করে ভেজিয়ে 2 দরজার ফাঁক দিয়ে শোবার ঘরে দেখে। কে এলো? ভূপতি। ব্যস্ত, কি যেন খুঁজছে। চারু, চারু, বলো। আমার ইয়েটা কোথায়? তুমি এখানে। কি চাও? আমার ইতিহাসের বইটা, ইংরেজি। কাল রাত্রে। আলমারির মাথায়, তোমার ছবির পাশে। ও আচ্ছা, ঠিক আছে। ও বাবা, এত জোরে ঘুরছে। পাখার রেগুলেটরটা কমিয়ে দিয়ে যায়। ভূপতি আবার চলে যায়। চারু দরজা খুলে বেরিয়ে আসে। খেলা শেষ। সে এখন ক্লান্ত। ভূপতির আরাম কেদারার হাতলে বসে একটু ভেবে হাতের চুড়ির গোছ খুলতে থাকে। খাবার ঘরে ভূপতি খাচ্ছে। চারু তার সামনে বসে। উমাপদর চিঠি পেয়েছি। তোমাকে বলেছি? না। তোমায় লেখেনি? দাদা? হ্যাঁ, আমায় আবার কোন দিন লেখে? এখানে আসতে চায়। ওকালতিতে সুবিধে হচ্ছে না। আমার এখানে কাজের জন্য লিখেছে। ভূপতির পাত প্রায় খালি। চারু হাতায় করে ভাত এগিয়ে দেয়। একটু ঝোল রইল যে, কিছুই তো খেলে না। কম খাচ্ছি বলেই তো খাটতে পারছি। আর খাচ্ছি বলেই বোধহয় কাগজটা দাঁড়িয়ে যাবে। আমি উমাপদকে আসতে লিখে দিয়েছি। একা সব দিক সামলাতে পারছি না। একজন ম্যানেজারের দরকার। দাদা এলে তোমারও সুবিধে হবে, তাই না?
আচ্ছা চারু, তোমার একা লাগে না? কি করে যে সময় কাটাও জানি না। চারু, আমার এই কাগজটা যে কত বড় জিনিস তা তোমায় কি করে বোঝাবো। এই কাগজটা, এটা প্রথমত একটা রাজনীতির কাগজ। আমাদের দেশে কত সমস্যা, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী, তাছাড়া সরকারের নীতি তো আছেই। এগুলো সম্বন্ধে আমরা ভাবি, 5 জনের সঙ্গে আলোচনাও করি, কিন্তু সেই চিন্তা যদি ছড়িয়ে দিতে পারি, বদলে কতখানি বেশি কাজ হবে ভাবো তো। আমার সেন্টিনেল সেটা করছে। আমার লেখা একটা এডিটোরিয়াল আমি তোমাকে শোনাবো। আচ্ছা চারু, আমি কি অলস? তুমি? আমি কুঁড়ে, নিষ্কর্মা? কে বলেছে? কেউ না। ইংরেজিতে একটা কথা আছে, দ্য আইডল রিচ। আমি সেটা খণ্ডন করেছি। জানুয়ারিতে যখন শুরু করি আমার কাগজ, তখন গ্রাহক সংখ্যা ছিল 75, আর আজ মে মাসে গ্রাহক সংখ্যা 1500। এটা যে সম্ভব তা কেউ ভেবেছিল, এক আমি ছাড়া? আর আমি? হুম? আমি বুঝি ভাবিনি? তুমি? আমার বরং এক এক সময় মনে হয়েছে তোমার কাগজটা সম্বন্ধে কোথায় একটা অভিমান আছে। হয়তো এটা না থাকলেই তুমি বেশি খুশি হতে। কি চারু, ঠিক বলিনি আমি? না না, বলো বলো, হাসলে হবে না, বলো। পাগল। রাতে ভূপতির স্টাডি। ভূপতি একটা বই হাতে উত্তেজিতভাবে পায়চারি করছে। একবার পড়ছে, তারপর টেবিলের ওপর ঝুঁকে পড়ে নোট করছে। বোঝা যায় সে একটা জ্বালাময়ী সম্পাদকীয় জাতীয় কিছু রচনায় ব্যস্ত। তাকের ওপর রাখা ঘড়িটা বাজতে শুরু করে। 1, 2, 3। ওদিকে শোয়ার ঘরে খাটের ওপর চারু ঘুমিয়ে পড়েছে। তার হাতে এখনো একজোড়া উল বোনার কাঁটা। সবে একটি জামা বোনা শুরু হয়েছে। বিকেলবেলায় রান্নাঘরে সিঙাড়া ভাজা হচ্ছে। মন্দাকিনী সিঙাড়া ভাজছে। ভাজা সিঙাড়া চারু পাশে বসে নিপুণ শিল্পীর মতো 2 আঙুলে সিঙাড়ার টিপুলি কাটছে। বাইরে মেঘের গর্জন শোনা যায়। ওই দে, ফুরিয়ে গেল যে। ওর আবার বেশি বেশি যাবে তো সব পেটে। খাবার জিনিসের অত বাহার কেন বাবা, বুঝি না। সে কি আর তুমি বুঝবে বৌদি? তুই জ্বালালি। গৌর, যা হয়েছে পাঠিয়ে দি। একটা শেষ করে আর একটা সিঙাড়া ধরেছে, এমন সময় ঝড়ের শব্দ। দরজা জানলার ধূপধাপ শুনে অসমাপ্ত সিঙাড়া ফেলে রেখে চারু উঠে পড়ে। আরে সব ভিজে যাবে। ও মোদির মা, বৃষ্টি এলো তো। চারু বেরোয়, গৌর আসে। এই গেল গেল। চারু দোতলার শোবার ঘরে এসে ঢোকে। আগে বাগানের দিকে জানলাটা বন্ধ করে। বৃষ্টি এসে গেছে। বিছানায় তাস ছিল, সব চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাসগুলো কুড়োতে গিয়ে বাইরের বারান্দায় চোখ পড়ে। বেতের চেয়ারে তার উলের কাজ, বই জলে ভিজছে সব। চারু দৌড়ে যায়। উলের কাজটা তুলতে রাস্তার দিকে চোখ পড়ে। দাঁড়িয়ে যায়। সুটকেস হাতে ছত্রহীন অমল ভিজতে ভিজতে রাস্তা পেরিয়ে ছুটে আসছে। চারু বোনাটা ভূপতির চেয়ারের ওপর রেখে দরজা দিয়ে বাইরে আসে। তারপর বারান্দা দিয়ে অন্দরমহলের সিঁড়ির মাথাটায় গিয়ে ডাকে, গৌড়, গৌড়। আবার কি হলো ঠাকুরজি? বলবে অমল ঠাকুরপো এসেছেন, হাতে বাক্স আছে, নিয়ে আসে যেন। ও ও, হ্যাঁ দেখছি। হরে মুরারে মধুকৈট ভারে উঠান। পেছনে অমলের গলা শোনা যায়। সে দোতলায় পৌঁছে গেছে। জামা ভিজে গেছে। ভিজে বাক্সটা সে বারান্দায় রাখে। আনন্দমঠ পড়েছো? আনন্দমঠ? বেশ লোক তোমরা। কেন? কেন দাদা নেই? উনি তো। গাড়ি স্টেশনে গেল না কেন? সে কি, উনি জানতেন? বাহ। অমল শোয়ার ঘরে ঢুকে ভিজে কাপড় শুদ্ধ ভূপতির আরাম কেদারায় বসে পড়ে। জানতেন মানে? দাদাই তো লিখলেন পরীক্ষা হয়ে গেছে, জুন মাস থেকে কিছুদিন এখানে এসে থাকো। আচ্ছা দেখো তো। তোমায় বলেননি? কিচ্ছু না।
জামাটা বদলাবে না? অমল উঠে পড়ে। দাদা একতলা প্রেসে তো, আবার কোথায়? ঝগড়া করে আসি। দেখো ঠান্ডা লাগিও না। চা করতে বলো। অমলের কাপড়ে চারুর উলের কাঁটা বেঁধে গেছে। গৌর আসে, তার সুটকেসটা তুলে নেয়। ছোটবাবু এসে গেছেন? আমি হ্যাঁ শোন, ওটা পূব দিকের বড় ঘরটায় রাখ। আর বিছানা হবে, চাদর আর বালিশের ওয়ার বের করে রাখছি, নিয়ে যাবি। আচ্ছা। আর মশারি আর কুজোয় জল রেখে আসবি। ভূপতির ছাপাখানায় দ্য সেন্টিনেল কাগজটি ছাপা হচ্ছে। প্রিন্টিং প্রেসের পেছনে দেখা যায় অমল আর ভূপতি দাঁড়িয়ে কথা বলছে। দাদা তোমার এই বড় কাগজ নাম কি দিয়েছো? ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়ে শুরু। ভূপতির হাবভাব দেখে মনে হয় সে নানান কৈফিয়ত দিতে চেষ্টা করছে। অবশ্য অমলও যে ব্যাপারটাতে কোনো গুরুত্ব আরোপ করছে তা নয়। দুজনে ভূপতির আপিসের দরজা দিয়ে ঢোকে, বসে কথাবার্তা শুরু করে। তা তোমার তো আবার রাজনীতি চলে না। হ্যাঁ, বিশেষ না। তোমার কাগজে কোনো লিটারারি সেকশন নেই? ও বাবা, এর ঠেলাই সামলানো যাচ্ছে না, আবার লিটারারি। তা তোমাকে দিয়ে কি কাজ করানো যায় বলো তো? বলো। প্রুফ দেখা, জানো? প্রুফ দেখা মানে? এইটা রাখো, দুদিনে শিখে নেবে। উমাপদ ঘরে ঢোকে। আরে এসো উমাপদ। আরে কেমন? ভালো। উমাপদর আবার ব্যবসা ছাড়া কিছুই আসে না, রাজনীতিও না, সাহিত্যও না। যা বলেছেন। আমি উঠি দাদা, জামাটা ভেজা। এ বাবা, কি কাণ্ড, আমি তো খেয়ালই করিনি। আরে এসো এসো। আচ্ছা ঠিক আছে, তোমায় পাঠিয়ে দেবো ক্ষণ। আসি। অমল, আমার খানতিনেক এডিটোরিয়ালের একটু বাংলা তর্জমা করে দেবে? আচ্ছা দাদা। ইতিমধ্যে উমাপদ এসে চেয়ারে বসেছে। দেখি বলো, গ্রাহক সংখ্যা বাড়াবার ফন্দিটা কি তোমার? আমি বলছিলাম কি, প্রতিযোগিতা জাতীয় যদি কিছু দেওয়া যায়, যাতে পুরস্কার দেওয়া হবে, তাহলে কাগজটার একটা অ্যাট্রাকশন হতে পারে। অ্যাট্রাকশন? আমি বোঝাতে পারছি, মানে ব্যাপারটা আরো জমবে আর কি। ঠিক আছে, একটু ভাবি। অমলের ঘরে আমরা দেখি বিছানায় নতুন চাদর, বালিশে নতুন ওয়ার্ড। ঘরটায় বেশ একটা ইনভাইটিং পরিপাটি ভাব। অমল চুল আঁচড়াচ্ছে, তার সবেমাত্র স্নান হয়েছে, পরনে মলিদার গেঞ্জি। চুল আঁচড়ে সে তার খোলা বাক্স থেকে একটা পাঞ্জাবি বের করে পরে। বোতাম লাগাতে গিয়ে দেখে 4টির মধ্যে 2টি নেই, 1টি ভাঙা। বিরক্ত হয়ে সে বিছানার ওপর ছুঁড়ে ফেলে দেয় সেটা, আর একটা পাঞ্জাবি বের করে পরে। এটায় বোতাম আছে। দরজার বাইরে চারুর গলা শোনা যায়। ঠাকুরপো, এসো বৌঠান। চারুর হাতে একটা ভাজে ফুল, সে খাটের পাশে টেবিলের ওপর রাখে। কি ব্যাপার, কি এত সুখ সইবে মেস জীবনের পরে? ঢং করো না। চা পেয়েছো? পেয়েছি, আর সিঙ্গাড়া চমৎকার। আমি ভাজিনি, অসুবিধা হলে বলো। চারু দরজার দিকে চলে যায়। নিশ্চয়ই। আচ্ছা বৌঠান, এবার চারু ফিরে দাঁড়ায়। ছুঁচছু তো আছে? কেন? বলোই না। কি মনে হয়? পাঠিয়ে দাও। চারুর সন্ধানী দৃষ্টি বিছানায় ফেলা পাঞ্জাবিটার দিকে যায়। এগিয়ে এসে পাঞ্জাবিটা তুলে নিয়ে দেখে বোতাম নেই। চারু দ্বিরুক্তি না করে পাঞ্জাবিটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। অমলের মুখে দেখা যায় একটা প্রসন্ন হাসি। শোবার ঘরের বাইরের বারান্দায় ড্রেসিং গাউন পরে ভূপতি পাইপটা ধরাতে ধরাতে এসে দাঁড়ায়। রাত হয়েছে, তার বাড়িতে যেন হারমোনিয়াম বাজছে। পাইপটা ধরিয়ে ভূপতি তার ড্রেসিং গাউনের পকেট থেকে একটা ফুলস্কেপ কাগজ বের করে বারান্দায় এসে পড়া ক্ষীণ আলোতে কাগজের লেখাটা পড়ে। ঘরের ভেতর থেকে একটা খটখট আওয়াজ আসে। চারু তার ক্রোশের কাঁটাটা কাঁচির বাড়ি মেরে প্রায় সোজা করে এনেছে। এইবার কাজ করা চলতে পারে। ভূপতি ঘরে আসে, চেয়ারটায় বসে। জানো চারু, এ মাসে আমার কাগজে লাভ হয়েছে। একদিন হয়নি বুঝি? পাগল,
একটা কাগজ চালাতে কম খরচ, লাভ হওয়া অতই সোজা। ও তাই আজ তোমাকে একটা পারিতোষিক দেব। গভর্নমেন্টের সীমান্ত নীতি নিয়ে আমি একটা সম্পাদকীয় লিখেছিলাম, সেটা নিয়ে খুব হইচই হয়েছিল। সেটার একটা বাংলা তর্জমা তোমাকে শোনাবো, শুনবে? শুনি। ভূপতি গলা খাঁকড়ে পড়তে শুরু করে। আর দুর্বৃত্ত শ্বেতাঙ্গগণের কষাঘাত সহ্য হয় না, অবিচার অবমাননা দেখিতে দেখিতে হৃদয় বিদীর্ণ হয়। বঙ্গদেশীয় দিকের এইরূপ শোচনীয় অবস্থার সময় মন্দা উমাপদর ঘর তখন অন্ধকার। বাহির হইনু পথে, হারমোনিয়ামের আওয়াজ ও ভূপতির আবৃত্তির শব্দ ভেসে আসছে। এ জগতে হায় মন্দা সেই এখন জানলা দিয়ে বিচার, বাইরের দিকে আছে তাকিয়ে যার আছে। বুদ্ধি। হয়তো সে কাঁদছে। খুট করে শব্দ হয়, উমাপদ আসে। মন্দা চোখ মুছে তার স্বামীর দিকে ঘুরে তাকায়। কোথায় তুমি? এখানে। এসো, কাছে এসো। বলো। মন্দা কাছে আসে। 1 মিনিট। উমাপদ একটা ছোট্ট ভেলভেটের বাক্স খুলে একটা হার বের করে মন্দার সামনে দোলায়। এই দেখো। জানলা দিয়ে এসে পড়া বারান্দার আলোয় সেটা ঝিকমিক করে ওঠে। কোথায় পেলে? দোকানে। কিনলে? পছন্দ হয়েছে? এত টাকা? মন্দা, তুমি মন্দা, আমি মন্দ। এত টাকা কোথায় পেলে তুমি? ভয় নেই, দেবতুল্য লোক, মন্দা স্বামীর দিকে তাকায়। আমার ভগ্নিপতি। আর যাই করুক আমায় সন্দেহ করে না, কখনো না। বুঝলে আমার মন্দা? মন্দা বিস্ফারিত নেত্রে তার অপ্রকৃতিস্থ স্বামীটির দিকে চেয়ে থাকে। তার ঠোঁট কাঁপতে থাকে, কিন্তু তার প্রতিবাদ করার সাহস নেই। ভূপতির আবৃত্তির শব্দ এখনো ভেসে আসছে। কাঙালের ধন। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না। পরের দিন দুপুরে ভূপতির শোবার ঘরে চারু আর মন্দা বিন্তি খেলছে। মন্দা ভালো তাস চেনে না। চারু বিরক্ত হয়। গুনগুন করতে করতে অমলের প্রবেশ। মন্দা তাসটা রেখে ঘোমটা টানে। মন্দা বৌঠান। মন্দা উঠে পড়ে। ভালো পান সাজতে পারবে বৌঠান? হ্যাঁ। দোক্তা দিও না কিন্তু। না না। অমল ভূপতির বালিশে শুয়ে পড়ে। চারু তাস গুটিয়ে রাখে। ছুটি, আর কলেজ নেই, আর পরীক্ষা নেই, আর প্রফেসর নেই, আর প্রক্সি নেই। ভাগ্যিস ছিল, তাই ছুটিটা এত ভালো লাগে। জানো বৌঠান, যখন রাত জেগে পড়তে হতো, কত যে অভিশাপ দিয়েছি সমস্ত পড়াশোনার ব্যাপারটাকে। এখন বুঝতে পারছি এ একটা ছন্দ। সুখ দুঃখ, দিন রাত্রি, জন্ম মৃত্যু, মিলন বিচ্ছেদ। আশ্চর্য। এই বৌঠান, কি হলো? দাদার তামাক কোথায় আছে গো? ওমা, ওটা যে ইঁটু। আরে ওতে কিছু হয় না, কোথায় বলো না। দিচ্ছি। অমল সোজা হয়ে বসে পাইপটা খাবার জন্য প্রস্তুত হয়। একটু গুনগুন করে গান করে। মেঝেতে ভূপতির পশমের জুতো রয়েছে, সেটার দিকে তার চোখ পড়ে। অমল সেটায় নিজের ডান পাটা ঢুকিয়ে পা উঁচিয়ে জুতোটার তারিফ করতে থাকে। চারু তামাকের থলি এনে দেয়। তোমার তৈরি? দাদার কি সৌভাগ্য। তোমারও হবে জুতো? বউ। অমল হাসে। পাইপটাতে তামাক ভরে। চারু উঠে খাটে বসে। সত্যি? বর্ধমানের উকিল রঘুনাথ বাবুর মেয়ে। ভদ্রলোক বিয়ের পর তোমায় বিলেত পাঠাবেন। অপরূপ সুন্দরী মেয়ে। কার মতো সুন্দরী বৌঠান? দেবী চৌধুরানী। ও বাবা, পড়নি? বঙ্কিম আছে? আছে। কোথায়? আর উঠতে পারবো না। কোথায় আছে বলো না। ওই তাকে। দাঁড়াও। অমল উঠে গিয়ে বইটা নিয়ে বিছানায় এনে রাখে। তারপর পাইপটা জ্বালায়। দুটো টান দিয়েই তার প্রাণ ওষ্ঠাগত।
জিভ পুড়ে গেল, অখাদ্য। ইস, দাদা খান কি করে? এই রইল, আমার সাদা কাঠি বেঁচে থাক। অমল পাতা উল্টে দেবী চৌধুরানীর একটা জায়গা আবেগপূর্ণ গলায় পড়তে আরম্ভ করে। দেবী তখন বিস্ফারিত নয়নে ঘৃণাস্ফুরিত বাইরে বারান্দায় মন্দা পান হাতে থমকে দাঁড়ায়। দাঁড়ায়। রঙ্গরাজ, ঠাকুরজিকা গিয়া বলো, তারপর পাতা উল্টানোর শব্দে বোঝে যে পড়া হচ্ছে। তিনি যাহা দোক্তা ভালো দিন বুঝিবেন তাহা করিবেন। সে ঘরে ঢোকে, আমি উভয়েরই অমলকে আজ্ঞাবাহী। পানটা দিয়ে আবার বেরিয়ে যাওয়ার উপক্রম করে। চললে কোথায় বৌঠান? আমি যাই। আরে বসো। না না, আমি ওসব বুঝি না ভাই। আরে বুঝতে হবে না, শুনে যাও, বসো। আচ্ছা বেশ। অগত্যা মন্দা একটা বালিশ টেনে নিয়ে তাতে কনুই দিয়ে কাত হয়ে শুয়ে পড়ে। এই প্রেমাবির্ভাব সর্বদা আধ ঘন্টা ব্যক্ত পরে। হইত না। অমল এখনো পড়ছে। কিন্তু নবকুমার চারু রূপ ক্রোশের সজল কাজ লোচনে করতে করতে অনিমেষ সেটা শুনছে। চাহিয়া থাকিতেন, মন্দা তাহারই ঘুমিয়ে প্রকাশ পড়েছে। পাইত। তার নাসিকার মৃদু গর্জনে অমলের রসভঙ্গ হয়। তাহার নিষ্প্রয়োজনে সে বইটা বন্ধ করে। অমল চারু দুজনেই মন্দার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। কানে ঠান্ডা জল ঢেলে দেবো? চুলের কোছা খাটের সঙ্গে বেঁধে দিই। চারু ঝুঁকে পড়ে চুলটা হাতে নিতেই যেন আর একটা ফন্দি তার মাথায় এসে যায়। না 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 না, দাঁড়াও। কি ব্যাপার? চারু খাট থেকে নেমে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। অমল ঠাহর করতে পারে না ব্যাপারটা কি। সে যায় ভূপতির স্টাডিতে। জানলা বন্ধ, ভূপতির তাকের ওপর একটা খুলি। চারু সেইটা নিয়ে দুষ্টুমি হাসি হেসে আবার ছুটে চলে যায়। ফিরে আসে শোবার ঘরে। চারু খুলিটা এনে মন্দার মুখের ঠিক সামনে খাটের ওপর রেখে দেয়। অমলও মতলবটায় সায় দেয়। চলো। চলো চলো। তারপর দুজনেই নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। মন্দা ঘুমিয়ে থাকে। আমড়া গাছ, গাছ থেকে একটা দোলনা ঝুলছে। সেই দোলনায় চারু, তার হাতে একটি আধ খাওয়া আমড়া। দোলনার পাশেই মাটিতে শতরঞ্চির ওপর অমল শুয়ে আমড়া খাচ্ছে। তার দৃষ্টি শূন্যে, হাতে একটা কালো কাগের পালক। দোলনার মৃদু মচমচ শব্দ হচ্ছে। অমল পালকটা নিরীক্ষণ করে, তারপর হঠাৎ বলে, বৌঠান, হুম, লিখবো। কি লিখবে? যা হয়, যা মন চায়। গল্প? হ্যাঁ, গল্প, কাব্য, প্রবন্ধ। তারপর? তারপর তুমি পড়বে, সমালোচনা করবে। আমি? কেন? তোমার মধ্যে এত রসবোধ আছে, সাহিত্য চর্চা আছে। আচ্ছা, তোমার লেখা আসে না বৌঠান? না। অবশ্যই আসবে, মেয়েরা তো লেখে। আমার মা লিখতেন। অবশ্যই তার সাহিত্য নয়, ঠিক যেমন কথা বলতেন তেমনই লিখতেন। কত গল্প যে শুনেছি মার কাছে। গান গাইতেন, মুখে মুখে ছড়া কাটতেন। মার অনেক গুণ ছিল জানো। আর রূপ? তাও ছিল। তোমারই বা কি কম? ধ্যাৎ, মার কথা মনে আছে খুব। বৌঠান? মার কথা, আমাদের গায়ের কথা। একটা তেঁতুল গাছ ছিল, সে যে কি বড় তা কি বলবো। বিকেলবেলা তার ছায়া একটা গোটা পুকুরকে ঘিরে ফেলতো। কত খেলেছি সেখানে আমি, দাদা। কালীতলায়, ওরে বাবা, সে কেন? কালী নাকি খুব জাগ্রত, কত প্রবাদ ছিল। মা বলতেন সব অদ্ভুত গল্প। আমরা সন্ধেবেলায় যেতুম না। গায়ের পুজো, তারপর গাজনের সং। চারুর স্বর মিলিয়ে যায়। দোলনা থেমে এসেছে, তার দৃষ্টি বহু দূরে। না, লিখতেই হবে। আমরা বড্ড শহুরে হয়ে যাচ্ছি জানো বৌঠান। প্রকৃতির সঙ্গে আর সে যোগটা নেই। আজ এই গাছের তলায় শুয়েই মাথাটা কত খুলে গেছে জানো। চারু দৃষ্টি বাড়ির দিকে চলে যায়। কি চাও গৌর? দাদাবাবু, ছোট দাদাবাবুর খোঁজ করছিলেন। অমল লাফিয়ে ওঠে। এই রে, প্রুফগুলো। চলি বৌঠান। অমল চলে যায়। চারু অমলের দিকে চেয়ে আস্তে আস্তে মুখ ঘুরিয়ে নেয়।
চারু ঘাড় কাত করে দোলনার দড়িতে মাথা ঠেকিয়ে দেয়। সে কিছু একটা ভাবছে, ঠোঁটে মৃদু হাসি। দোলনাটা ঈষৎ দুলছে। হঠাৎ নেপথ্যে বিকট চিৎকার। মন্দার ঘুম ভেঙেছে। চারু মুচকি হেসে দোলনায় একটা বড় দোল দিয়ে গাটা এলিয়ে দেয়। দুপুরবেলা বাগানে অমল একটা তাকিয়ায় বুক দিয়ে শতরঞ্চির ওপর উপুড় হয়ে বসে লিখছে। তার কলম হলো সেই কাগের পালক। চারু এসে একটি থালা অমলের পাশে রেখে যায়। থালাটি আরেকটি বড় রেকাবি দিয়ে ঢাকা। ডালমুট আছে, খেও। চারু চলে যায়। অমল লিখতে লিখতে কলমটা রেখে খাতা থেকে চোখ না ফিরিয়েই ডান হাতটা থালার দিকে এগিয়ে দিয়ে আবরণটা খুলতেই দেখে থালায় একজোড়া নতুন পশমের কাজ করা জুতো। অমল হাতড়ে ডালমুটের পরিবর্তে পশমের স্পর্শে মুখ ঘোরাতেই নেপথ্যে শোনা যায় খিলখিলে হাসি। চারু ছুটে আসে। তার হাতে উলের কাঁটা। একটি জামার কাঁধের খানিকটা বোনা হয়েছে। অমলের এদিকে জুতো পেয়ে আনন্দের শেষ নেই। সে পায়ের জীর্ণ চটিজোড়া বেপরোয়াভাবে ছুঁড়ে ফেলে দেয়। তার একটা পাঁচিল পেরিয়ে পাশের বাড়ির উঠোনে গিয়ে পড়ে, বোধহয় কোনো এঁটো বাসনের গাদার উপর। চারু আর অমল দুজনেই জিভ কেটে কানে হাত দেয়। কদ্দূর? শুনবে? শোনো, ভাবটা দেখো বৌঠান কেমন। নতুন খাতা। হে আমার শুভ্র খাতা, আমার কলম তোমাকে এখনো স্পর্শ করে নাই। সূতিকা গৃহে ভাগ্যপুরুষ প্রবেশ করিবার পূর্বে শিশুর ললাট পট্টের ন্যায় তুমি নির্মল, তুমি রহস্যময়। কেমন হচ্ছে বৌঠান? বাবা, যেদিন তোমার শেষ পৃষ্ঠার শেষ উপসংহার লিখিয়া কেন এত বেলা অবধি কি করছিস বাগানে? পাকা আমরা খুঁজছি। ও বলবি তো, আমার জন্য আনিস ভাই। আচ্ছা, যেদিন তোমার শেষ পৃষ্ঠার শেষ উপসংহার লিখিয়া দিব, সেদিন আজ কোথায়? তোমার এই শুভ্র শিশুপত্রগুলি চিরদিনের জন্য মসি চিহ্নিত সমাপ্তির কথা আজ আজ স্বপ্নেও ভাবিতেছি না। কেমন বৌঠান? চারু লেখাটা অমলের হাত থেকে ছিনিয়ে নেয়। তারপর সেটায় চোখ বুলিয়ে নিয়ে বলে, মসি বুঝি তালব্যস্য? আহ, ওসব একটু আধটু অভিধান টভিধান থেকে শুধরে নেওয়া যাবে। ভাবের সঙ্গে বানানের কি সম্পর্ক? আরে ভাবটা কেমন হয়েছে সেটা বলো। এরকম বানান হলে সম্পাদক যে লেখা ফেরত দেবে। সম্পাদককে পাঠাচ্ছে কি? চারু হঠাৎ গম্ভীর হয়ে যায়। পাঠিও না। পাঠাবো না? না বঙ্গবাণীতেও না? না, আমরা দুজনে একটা কাগজ বানাবো। ছাপা কাগজ? ছাপা কেন, হাতে লেখা। কি নাম হবে বৌঠান? সে ভাবা যাবে খন। চারু খাতাটা নিয়ে রওনা দেয়। লেখাটা যে শেষ হয়নি বৌঠান। এ খাতা বিশ্রী। আর শোনো, কি? আমরা তুমি খুঁজে রেখো। চারু চলে যায়। অমল হাসে। দুপুরবেলায় চারু অমলের লেখার জন্য একটা সুন্দর খাতা তৈরি করেছে। খাতার ওপর ফুল পাতার ছবি, খাতার স্পাইনে রিবন দেওয়া। এই রিবনে একটা বাহারের গেরো দিয়ে চারু খাতাটা সমেত খাট থেকে নেমে পড়ে। তারপর বাইরে আসে। মন্দাকিনী তখন বারান্দার এক কোণে বসে সুপুরি কাটছে। চারু তার দৃষ্টি এড়িয়ে অন্দরমহলের দরজা পেরিয়ে বাইরের মহলের মুখটায় পৌঁছয়। আর একটু এগোলেই বৈঠকখানা। বৈঠকখানা থেকে পুরুষদের গলার আওয়াজ আসছে। আচ্ছা, আমাদের ভূপতি ও অন্যান্য ব্যক্তিদের কণ্ঠস্বর। চারু খাতাটা বুকে জাপটে ধরে অপেক্ষা করে। ভূপতি ও ৩-৪ ভদ্রলোক কথা বলতে বলতে বেরিয়ে আসে। বাইরে সিঁড়ির দিকে চলে যায়। তাদের গলার স্বর মিলিয়ে আসে। চারু এগিয়ে যায় দক্ষিণ দিকের বারান্দা পেরিয়ে পূব দিকের বারান্দায়, যেদিকে অমলের ঘর। অমলের ঘরের সামনে আসে চারু। চাপা স্বরে ডাকে, ঠাকুরপো।
ঠাকুরপো? কোনো উত্তর নেই। চারু পর্দা ফাঁক করে দেখে অমল নেই। চারু ঘরে ঢোকে। ঘরটা খালি। অমল বেরিয়েছে কোথাও। তার একটা ছাড়া পাঞ্জাবি বিছানার ওপর ফেলা রয়েছে। চারু সেটাকে তুলে আলনায় রেখে দেয়। তারপর খাতাটা টেবিলের ওপরে রাখতে গিয়ে দেখে একটা চিঠি। ওপরে লেখা বঙ্গবাণী মাসিক পত্রিকা। চারু পড়ার লোভ সামলাতে পারে না। বঙ্গবাণী কাগজ অমলের লেখা নতুন খাতা প্রবন্ধটি গ্রহণ করেছে। আশ্বিনের সংখ্যায় ছাপা হবে। অমলের একই বিশ্বাসঘাতকতা। চারু হাতের নতুন খাতাটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। কিন্তু টুকরোগুলো কি এ ঘরে ফেলা উচিত? না, সে দ্রুত পদে ঊর্ধ্বশ্বাসে নিজের ঘরে ফিরে আসে। এবার মন্দা তাকে দেখে ফেলে। মন্দা ভ্রুকুঞ্চিত করে। আশ্চর্য, ঠাকুরজি, ব্যাপার কি? চারু খাতার টুকরোগুলো বাইরে বারান্দা দিয়ে ফেলতে গিয়েই দেখে রাস্তা দিয়ে অমল আসছে। সে আবার ঘরে ফিরে আসে। আর কিছু না পেয়ে আলমারির দেরাজ খুলে তার মধ্যে টুকরোগুলো গুঁজে দেয়। তারপর ঘরের দরজাটা সশব্দে বন্ধ করে দিয়ে পাখাটা খুলে খাটের ওপর গুম হয়ে বসে পড়ে। অমল তখন বারান্দা দিয়ে এগিয়ে আসছে। বৌঠান, বৌঠান! কিছুটা দূরে মন্দা দাঁড়িয়ে। কি ব্যাপার মন্দা বৌঠান, ঘর বন্ধ বুঝি? দেখতেই তো পাচ্ছ। আরে একটা সুখবর ছিল যে। ও বৌঠান! উত্তর নেই। চারু নির্বাক। আমার একটা প্রবন্ধ বঙ্গবাণী কাগজে ছাপা হচ্ছে মন্দা বৌঠান। সত্যি? ছাপা? এর জন্য আমার কি প্রাপ্য বলো তো? কেন? পান? পান। সাজা আছে, দিচ্ছি। অমল হেসে মাথা নাড়ে। মন্দা নিজের ঘরে চলে যায়। চারু ঘর থেকে মন্দা অমলের কথা শুনেছে। তার অভিমান সহ্যের সীমা ছাড়িয়ে যায়। হাতের কাছে টেবিলে ভূপতির একটা চীনেমাটির ছাইদান ছিল। চারু সেটাকে মাটিতে আছড়ে ভেঙে ফেলে। বাইরে শব্দ শুনে অমল আর মন্দা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে। রাত হয়েছে। ভূপতির খাওয়া হয়ে গেছে। এবার একটু আরাম করবে। গৌর আসে। ডাকছিলেন বাবু? ও হ্যাঁ, একবার ছোট দাদাবাবুকে বলো আমি ডাকছি। আচ্ছা। শুনছো? চারু পাশের ঘর থেকে উত্তর দেয়, বলো। তোমায় বলেছি অমলের একটা ভালো সম্বন্ধ এসেছে। ভালো কি বলছো? বিয়ের সম্বন্ধ। কেন, আমাকে বুঝি পছন্দ হলো না? সে কথা তো অমলকে জিজ্ঞেস করা হয়নি। আর যদি বা হয়েই থাকে, আমারও তো কোথাও একটা ছোটখাটো দাবি আছে নাকি, সেটাও আমি ফস করে ছাড়ছি না। কি যে বকছো তার ঠিক নেই। তুমি যে বললে তোমার বিয়ের সম্বন্ধ এসেছে, তাহলে কি আর যেচে এসে খবরটা দিতাম তোমায়? তবে অমলের। ও, সে তো সেদিনই বলেছ। বলেছি? এই দেখো চারু, আমার না মনেই থাকে না। তুমি বলেছো ওকে? আমার কথা শোনে না। অমল আসে। দাদা? এই তো, এসো অমল, এসো, বসো। অমল কিঞ্চিত আড়ষ্ট। কি ব্যাপার? বর্ধমানের উকিল রঘুনাথ বাবুর মেয়েকে বিয়ে করবে তুমি? মানে আমি বিয়ে? কেন করবে না? নিশ্চয়ই করবে। তুমি আবার, ও কি আর তোমার আদেশে করবে? ও নিজে বিবেচনা করে করবে, কি তাই না? হ্যাঁ, ঠিকই। তাহলে একটু বিবেচনা যদি। বেশ তো, তুমি বরং একটু ওই বিবেচনা করেই দেখো। তবে অফারটা কিন্তু খারাপ নয়। ভদ্রলোক বিয়ের পরে জামাইকে বিলেত পাঠাতে চান। ও আচ্ছা, তাই? অমল আর চোখে চারুর দিকে তাকায়। চারু অন্য কাজে ব্যস্ত। অমল যখন যেতে উদ্যত, তখন ভূপতি বলে, আহা, যাচ্ছ কোথায়? দাঁড়াও, তোমার সঙ্গে তো দেখাই হয় না। ভূপতি হাঁটতে হাঁটতে বাইরের বারান্দায় যায়।
অমল তার পেছন পেছন যায়। সে আর একবার চারুর দিকে আড় চোখে চায়, কিন্তু চারুর দৃষ্টি অন্যদিকে। ওদিকে বারান্দায় ভূপতি আর অমলের কথাবার্তা চলে। শোনো অমল, আমার এই কাগজটার পিছনে অনেকটা সময় দিতে হয়, ন্যাচারালি, না দিয়ে উপায়ও নেই। এখানে মুশকিলটা হচ্ছে কি, চারু বড় একা হয়ে গেছে, কাজকর্ম নেই। অবশ্যই এখন তোমরা রয়েছো, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে ওর একটা অকিউপেশন চাই, এবং এখানে তুমি সাহায্য করতে পারো। আচ্ছা। ওর কিন্তু সাহিত্যে বেশ রুচি আছে। আমার শেলফে যেসব বাংলা উপন্যাস আছে, আমি একটাও পড়িনি, ও কিন্তু পড়েছে। অথচ এ তো ওর স্পেশাল সাবজেক্ট নয়, যেমন তোমার। ও শখ করে পড়েছে। ওকে লেখার অভ্যেসটা করাতে পারো। দাদা, কিন্তু সেটা তো... চেষ্টা করো, একটা মাস্টার ছাত্রী সম্পর্ক গড়ে তোলো, কিন্তু ও যেন বুঝতে না পারে। হ্যাঁ? কেমন? তাই হোক দাদা। আচ্ছা, তোমার লেখার কি খবর? লিখছো তো? আমার একটা লেখা ওই বঙ্গবাণী ছাপছে। বলো কি? চারু জানে? ওহে, চারু এগিয়ে আসে। শোনো শোনো চারু, অমলের একটা লেখা বঙ্গবাণী ছাপছে। সেটা তো ভালো কাগজ হে, যেমন তেমন লেখা ছাপে না, তাই না? হ্যাঁ, মানে তাই তো শুনেছি। অবশ্যই লেখাটা আমি পাঠাইনি, সেদিন প্রশান্ত এসেছিল, আমার টেবিল থেকে তুলে নিয়ে গিয়ে পাঠিয়ে দিয়েছে। তা বেশ তো, পয়সা দেবে কিন্তু। কত আর? যাই হোক, রোজগার তো। তা এটা তো সেলিব্রেট করা দরকার হে। তামাক খাবে? তামাক? দাঁড়াও। ভূপতি র্যাক থেকে একটা নতুন পাইপ অমলকে দেয়, তারপর তামাকটা দেয়। না, অভ্যেস আছে? না। তিষ্ট ক্ষণকাল হয়ে যাবে। আমার সঙ্গে না দাদা, থাক না। আবার তামাকে না, না তামাকে আবার দাও। অমল আবার আড় চোখে চারুর দিকে দেখে। এবারে যেন একটা প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তার সেলাইয়ের পেছনে মুখ লুকিয়ে চারু যেন হাসছে। ভূপতি পাইপে তামাক পুরে অমলের দিকে এগিয়ে দেয়। এই না, অমল আরেকটি তিক্ত অভিজ্ঞতার জন্য প্রস্তুত হয়। ধরাও। চারু এবার নিঃসন্দেহে হাসছে। আচ্ছা, দাও। এরপর কতকগুলো টুকরো টুকরো দৃশ্য যেন চোখের সামনে দেখা যায়। চারু দোলনায় দুলছে, অমল লিখছে। আশ্বিনের মেয়ে। সে চারুকে বানান জিজ্ঞেস করে। বোঠান, আশ্বিন দন্তান্ন না মূর্ধান্য? মূর্ধন্য। অমল লিখতে থাকে। তারপর চারু বঙ্গবাণী পত্রিকা থেকে আশ্বিনের মেঘ প্রবন্ধটা কেটে খাতায় সাঁটায়। এইটা দারুণ বানিয়েছি। একটু পরে শোবার ঘরের খাটে চারু হাতের ওপর থুতনি ভর করে শুনছে, আর অমল প্রবন্ধ পড়ছে। শোনো বৌঠান, অমাবস্যার আলো ক্রমশ প্রভাত হইয়া আসিল, পৃথিবীর ঘুম ভাঙিল, সমস্ত জীবজগতের উপর প্রভাতের নির্মল সূর্যালোক। পাশে মন্দাকিনী চিত হয়ে ঘুমোচ্ছে। চারু ঠিক তার মাথার ওপর একটা বিভৎস তিব্বতী মুখোশ সুতোয় করে ঝুলিয়ে দেয়। দেশীয়েরা এখন বিচারক হইবেন, অবিচার দূরে পলায়ন করি। রাতে ভূপতি তার স্টাডিতে একটা বাজেট সম্বন্ধে জোরালো সম্পাদকীয় লিখে সেটা নাটকীয়ভাবে অঙ্গ সঞ্চালন সহকারে আবৃত্তি করছে। ওদিকে সেন্টিনেল প্রেসে এডিটোরিয়াল ছাপা হচ্ছে। চারু অমাবস্যার আলো প্রবন্ধটা খাতায় আটকায়। খাতা প্রায় শেষ। চারু অমলের এক অজ্ঞাত মহিলা ভক্তের লেখা একটি চিঠি অমলকে পড়ে শোনায়। তাতে লেখা, আপনার লেখা পড়িতে পড়িতে আমার মন যেন অন্য এক জগতে পৌঁছিয়া যায়। কি যে এর মহিমা তা আপনাকে কি করিয়া বোঝাইব। ঢং ঢং দেখে আর বাঁচি নে। তারপর চারু চিঠিটা কুণ্ডুলি পাকিয়ে অমলের দিকে ছুঁড়ে মারে। অমল হাত দুটো মুখের সামনে ধরে কোনো রকমে আত্মরক্ষা করে। আহ বৌঠান, তোমার খালি ঢং আর বানান, ভাবটা দেখো। সন্ধে বারান্দায় অমল মাটিতে বসে, চারু বেতের চেয়ারে। অমল প্রবন্ধ পড়ছে, নদীর স্রোত।
অভিমন্যু যেমন গর্ভধারণকালে বুহে প্রবেশ করিতে শিখিয়াছিল, পশ্চাতে ফিরিতে শেখে নাই, নদীর স্রোত সেইরূপ গিরিধারীর পাষাণ জঠরের মধ্যে থাকিয়া কেবলই সম্মুখে চলিতে শিখিয়াছিল, পশ্চাতে ফিরিতে শেখে নাই। হায় নদীর স্রোত, হায় কাল, হায় যৌবন, হায় সংসার। তোমরা কেবল সম্মুখেই চলিতে পারো। যে পথে স্মৃতির স্বর্ণমণ্ডিত উপলখণ্ড ছড়াইয়া আছে, সে পথে আর কোনোদিনও ফিরিয়া যাও না। মানুষের মনই কেবল পশ্চাতের দিকে চায়, অনন্ত জগৎ সংসার সেদিকে ফিরিয়াও তাকায় না। অমল লেখাটা বন্ধ করে চারুর দিকে তাকায়। একটা কথা বলবো? বলো। বড় বড় ভাবের কথা না লিখলে লেখা হয় না বুঝি? তোমার ভালো লাগেনি না? তোমার লেখা আমার খারাপ লাগতে পারে না কখনোই, তবে এক এক সময় মনে হয় ভাবটা যেন বড্ড বেশি, সব যেন কেমন। ও। দুজনেই কিছুক্ষণের জন্য চুপ। তারপর চারু বলে, না, ভেবো না। ভাবছো কেন? আমি আর কত বুঝি। ঠাকুরজি, তুই কোথায় রে? চারু একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে পড়ে। আসছি। ও ঠাকুরজি, দাঁতে শুধু পোস্ত না, সর্ষে দেবো কি? অমল ভ্রুকুঞ্চিত করে বসে থাকে। দুপুরবেলা চারু একটা উলের জামা বুনছে। কাঁধের খানিকটা হয়েছে। একবার যেন যার জন্য জিনিসটা তৈরি হচ্ছে তার সঙ্গে মেপে দেখা দরকার। চারু বিছানা ছেড়ে উঠে পড়ে। ঘর থেকে বেরোতে গিয়ে প্রায় অমলের সঙ্গে ধাক্কা। এই দেখো, তোমার খোঁজে যাচ্ছিলাম। কি ব্যাপার? চারু কিছু না বলে উলের বোনা কাঁধের অংশটুকু অমলের কাঁধের ওপর রাখে। তারপর অমলের দিকে তাকিয়ে একটু হাসে। স্থির হয়ে দাঁড়াও। কি কি না বৌঠান, আজ আর বসা হবে না। সে তো কদিনই হলো না। কি করব বৌঠান, একটা মিটিং আছে। আমি প্রধান বক্তা, আধুনিক সাহিত্যিকদের সভা। কত বড় সম্মান জানো? আহা, কি আমার আধুনিক সাহিত্য! আষাঢ়ের চাঁদ আর কাগের ঠ্যাং আর বগের ঠ্যাং। সত্যি? আবার না তো কি। যতই ঠাট্টা করো বৌঠান, বঙ্গবাণীতে যার তার লেখা ছাপে না। আসি। ও হ্যাঁ, আর তুমি একমাত্র সমজদার নও, বুঝলে? চলি বৌঠান। অমলের হাতে যে পানটা ছিল সেটা সে মুখে দিয়ে চলে যায়। চারু রাগে কাঁপতে থাকে। তাকে এত বড় অপমান! তার চোখ জলে ভরে আসে। মন্দা এসে দাঁড়ায়। চলে গেলেন? যা, ইস, ভুলে দোক্তা পানটা দিয়ে দিয়েছি। কি হবে বৌদি? ইস ইস, ছি 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 ছি। চারু হঠাৎ ফিক করে হেসে ফেলে। কিন্তু এ কি, সে হাসছে কি করে? তাকে যে প্রতিশোধ নিতে হবে, কিছু একটা করতেই হবে। বিছানায় খাতা, লিখতে হবে। চারু খপ করে খাতাটা তুলে নেয়। এই তো পেন্সিল। না, খাটে সে বসে না, বারান্দায়। অমল যেখানে বসে সেইখানে, যেভাবে বসে সেইভাবে। কিন্তু কি লিখবে? চারু ভাবতে থাকে। বারান্দার রেলিংয়ের ফাঁক দিয়ে দেখা যায় বাগান, বাগানে গাছ, গাছে দোলনা। ঠিক ওই তো লেখার জায়গা। এবার সে শতরঞ্চি খাতা আর পেন্সিল নিয়ে সেখানে যায়। কিন্তু সে লিখছে না, দুলছে আর ভাবছে। চারু প্রাণপণে তার চিন্তাকে কেন্দ্রীভূত করার চেষ্টা করে। তার চোখ চিন্তার কঠিন প্রয়াসে সংকুচিত। চোখ দুলছে, এগোচ্ছে, পিছোচ্ছে, ঘাস দুলছে, গাছ দুলছে, দুলছে। এই দোলাই স্মৃতির কপাট খুলে দেয়। চারুর দৃষ্টি স্নিগ্ধ হয়ে আসে। এই তো তার গ্রাম, এই তো তার মা,
স্নেহময়ী সুন্দরী লক্ষ্মী, আর তার গান, তার ছড়া, রূপকথা, এই সেই গাছ, এই তার ছায়া, এই সেই গাজনের সং, এই সেই জাগ্রত কালী, এই পুজো, এই মেলা, এই ঘাট, এই মাঠ। এই তো লেখার খোরাক। পেয়েছি। চারুর চোখ উল্লাসে জ্বলে ওঠে। দোলা শেষ, এবার লেখা। সাদা খাগের কলম, পায়রার পালক। চারু লিখছে, আমার গ্রাম। জিভ দিয়ে খাম আটকে চারু বিছানা ছেড়ে উঠে পড়ে। আলনায় ঝোলানো ভূপতির জামার পকেট হাতড়ে একটা শিখি বের করে বারান্দায় এসে গৌরকে ডাকে। গৌর, হ্যাঁ মা। গৌর এলে সে বলে, এই চিঠি পোস্ট অফিসে নিয়ে গিয়ে টিকিট লাগিয়ে বাক্সে ফেলে দিয়ে আসবি। শিগগির যা। হ্যাঁ আচ্ছা। সেন্টিনেল প্রেসের ডাকবাক্সে পিয়ন ৩-৪খানা চিঠি ফেল, তারপর আর একখানা। তাতে নাম লেখা শ্রীমতী চারুবালা দেবী, আর এটা বঙ্গবাণীর খাম। ওদিকে চারু আর মন্দা বিনতি খেলছে। মন্দা আবার ভুল করছে। তুই কি রে, এখনো তাস চিনলি না? কেন? এটা কি? ও, ওটা সাহেব না? তোর মাথা, দাড়ি ছাড়া সাহেব হয়? নে খেল। গৌর সেই বঙ্গবাণীর খামটি আনে। মা, চিঠি? চারু তাস ছুঁড়ে ফেলে দিয়ে লাফিয়ে এসে গৌরের হাত থেকে চিঠিটা নিয়ে বারান্দায় গিয়ে সেটা ছিঁড়ে খুলে এক নিঃশ্বাসে পড়ে ফেলে। তারপর একেবারে সোজা বারান্দা দিয়ে দৌড়। গৌর হাসে। গিন্নিমার কি হলো? ওদিকে অমলের ঘরে অমল তখন প্রুফ দেখছে। চারু খোলা চিঠিটা তার নাকের সামনে এনে ধরে। এই যে। অমল হকচকিয়ে যায়। কি হলো? তারপর চারুর হাত থেকে চিঠিটা নিয়ে পড়ে শেষ হওয়া মাত্র চারু আবার চিঠিটা ছিনিয়ে নিয়ে দরজার দিকে রওনা দেয়। অমল অবাক হয়ে যায়। বৌঠান, লেখাটা দেখাবে না? চারু অল্প হেসে বেরিয়ে চলে যায়। ঘরে এসে দেরাজ খুলে খাতা বের করে। খাতায় তার লেখার কপি আছে। সেটা নিয়ে আবার অমলের ঘরে যায়। ধরো। খাতাটা এগিয়ে অমলকে দিতে যাবে এমন সময় চোখে পড়ে রেকাবিতে সাজা পান। চারু খাতাটা চট করে টেনে নিয়ে পানটা হাতে নিয়ে সেটা জানলার বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এবার থেকে পান আমি সাজবো। এবারে খাতাটা অমলের হাতে দিয়ে সে চলে যায়। অমল কিছুক্ষণ হতভম্ব হয়ে দরজার দিকে চেয়ে থাকে। তারপর লেখার দিকে চোখ দেয়। চারু নিজের ঘরে আসে। মন্দা তখন তাসগুলোকে গুছিয়ে তুলে বাক্সে রাখছে। তুই ঠাকুরপোর পানে অত চুন দিস কেন? ঠাকুরপোর মুখ পুড়ে যায়। কই, আমাকে তো বলেননি। আমাকে বলেছেন। চারু চিঠিটা খামের মধ্যে ভরে দেরাজে রেখে দেয় আর বলে, এবার থেকে আমি সাজবো। চারু চাবিটা পিঠে ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। মন্দার মুখে বেদনার আভাস। ওদিকে ভূপতির আপিস ঘরে সে গভীর চিন্তায় মগ্ন। চা খাচ্ছে। সামনে খোলা একটা চিঠি। ভূপতি আরেকবার চিঠিটা পড়ে। কাগজওয়ালা কুন্ডু অ্যান্ড কোম্পানি উকিলের চিঠি দিয়েছে। ২৫০০ টাকা পাওনা, অমুক তারিখের মধ্যে না মেটালে ইত্যাদি। উমাপদ আসে। হ্যাঁ, আমার খোঁজ করছিলে? হ্যাঁ, ভূপতি চায়ের পেয়ালাটা রাখে। তারপর চিঠিটা উমাপদর দিকে এগিয়ে দেয়। এটা কি ব্যাপার দেখো তো। হ্যাঁ, কিসের চিঠি? তোমার আপনার তো ভুল করেছে, দেখে বোঝাই যাচ্ছে। কি তাই না? এ তো পেমেন্ট হয়ে গিয়েছিল, তুমিই তো করেছিলে। কদিন আগে বলো তো? তা মাস তিনেক তো হবেই। খাতাটা দেখতে হবে। আমি আমি দেখে নিচ্ছি, কোনো অসুবিধা না থাক। ও আশ্চর্য। একটি চাকর এসে উমাপদর চা আর খাবার এনে রেখে যায়। ভূপতি উঠে ঘর থেকে বেরিয়ে আসে। প্রেস চলছে। ভূপতি একবার চোখ ঘুরিয়ে দেখে নেয়। তারপর
সে বাইরে যাওয়ার দরজার দিকে রওনা দেয়। চারু সযত্নে অমলের জন্য পান সাজে। লবঙ্গটা গুঁজে খাট থেকে নেমে দরজার দিকে যেতেই সামনে ভূপতি। তার মুখ ভারাক্রান্ত। চারু থতমত খেয়ে পিছিয়ে আসে। ভূপতি বাইরের বারান্দার দরজার মুখটাতে গিয়ে একবার দাঁড়ায়, চারুর দিকে দেখে, তারপর চোখ নামিয়ে নেয়। চারু বলে, কি হয়েছে? চাবিটা দাও, একটু বেরোবো, আপিসের কাজ। একটা কাজ করবে, গৌরকে বলবে কচুয়ানকে বলে গাড়িটা বার করতে। চারু চলে যায়। ভূপতি পাশের ঘরে গিয়ে জামাটা ছাড়ে, আলমারি খুলে আর একটা জামা বের করে পরে। একটা গভীর উদ্বেগের ছাপ তার মুখ থেকে যেন কিছুতেই যাচ্ছে না। অমল বারান্দা দিয়ে হেঁটে আসে, চারুর সঙ্গে দেখা হয়। চারুর হাবভাব দেখে অমলের হাসি মিলিয়ে যায়। কি হয়েছে বৌঠান? চারু কিছু বলে না। কতকটা ভূপতি হয়তো শুনতে পাবে এই আশঙ্কায়। ভূপতি শোবার ঘর থেকে বেরিয়ে বারান্দা দিয়ে হেঁটে চলে যায়। চারু ঘরে ঢোকে, অমল তার পেছন পেছন। বৌঠান শোনো, কি হয়েছে দাদার? আপিসের ব্যাপারে কোন তোমায় বলেছেন? চারু মাথা নেড়ে হ্যাঁ বলে। ওহ। অমল ভূপতির চেয়ারে বসে পড়ে। চারু অমলের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হয়, কিন্তু কোনো কথা নেই। কেমন লাগলো? কেমন? বৌঠান, এটা তুমি? আবার দুজনে পরস্পরের দিকে তাকায়। চারুর হঠাৎ যেন কি হয়। সে গভীর উদ্বেগে অমলের দিকে এগিয়ে এসে তার জামাটা হাতের মুঠোয় ধরে বলে, ঠাকুরপো, তুমি চলে যাবে না তো? আমি কোথায় যাব বৌঠান? চারু কিছুক্ষণ স্থির হয়ে থাকে, তারপর অশ্রু সজল কণ্ঠে বলে, এত ভাবনা কেন হয় মানুষের বলো তো? বৌঠান। চারু চোখ মুছে অমলের দিকে তাকায়। ভেবো না, লেখো। আর বড়াই করবে? অমল মাথা নেড়ে জানায় না। চারু এতক্ষণে পানটা দেওয়ার সুযোগ পায়নি, এবার দেয়। রাতে ভূপতির স্টাডিতে উমাপদ অপরাধীর মতো দাঁড়িয়ে থাকে। আমার যেটা সবচেয়ে আশ্চর্য লাগছে, তোমার যে এইসব ক্রিয়াকলাপ, সেটা যে কোনোদিন প্রকাশ পাবে না, সেটা তুমি ভাবলে কি করে? এই তো সলিসিটারের চিঠি এলো, এখন তো কিছুই লুকোনো নেই। আচ্ছা উমাপদ, তোমার কি ভয়ও নেই? টাকার অঙ্কটা হিসেব করেছো? কেন? শোধ দেওয়ার চেষ্টা করতাম, আমি তো পালিয়ে যাচ্ছি না। টাকাটা কিছুই নয় উমাপদ। ইউ হ্যাভ বিট্রেড মাই ট্রাস্ট। এর কোনো ক্ষতিপূরণ নেই। তাহলে আমায় কি করতে হবে? কালই দেশে ফিরে যাবে, যা করছিলে তাই করবে। চারু তোমার বোন, তোমায় এর চেয়ে বেশি শাস্তি দিলে তাকেও দেয়া হবে। তোমার টিকিট করা হয়ে গেছে, কাল সকালে গাড়ি। ঠিক আছে, আসছি। উমাপদ চলে যায়। ভূপতি অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ভূপতির স্টাডির আলো নিভে যায়। সে বাইরে আসে, দাঁড়ায়, ভাবে। অমলের ঘরের আলো জ্বলছে। ভূপতি অমলের ঘরের দিকে যায়। তার ঘরে অমল তখন জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সেই পুরনো হারমোনিয়ামের সুর ভেসে আসছে। ভূপতি আসে, গম্ভীর, নতমস্তক। প্রুফগুলো হয়ে গেছে? সামান্য বাকি আছে দাদা, কাল সকালের মধ্যে। আর দরকার নেই অমল, সব শেষ হয়ে গেছে। শেষ মানে? শেষ অমল, ডেড। দ্য সেন্টিনেল ইজ ডেড। কিন্তু লাভ হচ্ছিল না, তুমি যে বলেছিলে। ভূপতি চেয়ারে বসে, কিছুক্ষণ চুপ।
তারপর বলে, একটা মানুষ আমার আত্মীয় কিংবা আমার আরো কাছের বন্ধুস্থানীয়, যার উপর আমার সম্পূর্ণ ভরসা, বিশ্বাস, ট্রাস্ট, আর সেইভাবে উমাপদ? টাকা নিয়ে পাওনাদারদের পেমেন্ট করেনি, আমার নামে বাজারে দেনা করেছে, গায়ে বাড়ি তুলেছে। এই অবস্থায় মাল মশলা আমার নামে লিখিয়ে নিয়েছে। কাগজের টাকাটা থেকে শোধ দিচ্ছি। আর তাছাড়া অমল, আমি যেটা কিছুতেই মেনে নিতে পারছি না, আমার কাছে যে আদর্শটা কত বড়, আমার যে উনি কাছের লোক, তার কাছে সেটা কিছুই না, তুচ্ছ। অথচ সে যে চাকরিটা নিয়েছে, গোড়ায় যথেষ্ট উৎসাহ দেখিয়েছে, সে কি শুধু পরে আমাকে ঠকাবে বলে? অমল, সব মেকি অনেস্টি বলে কিছুই নেই। আমরা তাহলে কি নিয়ে আছি অমল? কি নিয়ে বাঁচবো আমরা? তাহলে তো জীবনের কোনো... দাদা দাদা আমি 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 বুঝতে পারছি দাদা, তুমি তুমি একটু শান্ত হও। তোমাকেই বললাম, আর কাকেই বা বলবো বলো? চারুকে তো আর বলা যায় না। ভূপতি চলে যায়। অমল কাঠের মতো দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে তার চোখ জলে ভরে আসে। সে মাথা নত করে নেয়। চারুর ঘরে চারু তখন উলের জামা বুনছে। অনেকখানি বোনা হয়ে গেছে। ভূপতি ঘরে আসে। খাটের পেছন থেকে চারুর ওপর ঝুঁকে পড়ে তার মাথায় চুম্বন করে। তারপর চেয়ারটা এসে বসে পড়ে। এই বাতিটা নিভিয়ে ও ঘরেরটা জ্বালিয়ে দেবে চারু? চারু উঠে স্বামীর আদেশ বহন করে। উমাপদরা কাল চলে যাচ্ছে, আমি বললাম যেতে। ওর এখানে কিছু হবে না। চারু কিছু বলে না। চারু, তুমি শুনেছ কিছু? না শুনলেও বুঝেছি। দাদাকে তো জানি। ওদিকে হারমোনিয়াম বেজে চলেছে। একই মায়ের পেটের দুই সন্তান এত আলাদা হয় কি করে চারু? গভীর রাত। অমল ভূপতিকে চিঠি লিখছে। শ্রী চরণেশ্বর দাদা, ভেবে দেখলাম বর্তমান অবস্থায় তোমার আশ্রয় থাকা মানে তোমার গলগ্রহ হয়ে থাকা। মাদ্রাজে একটা চাকরির খোঁজ পেয়েছি দাদা, সেখানেই যাওয়া স্থির করলাম। পৌঁছে খবর দেব। তোমরা দুজনে আমার প্রণাম নিও। ইতি অমল। অমল আরেকটু ভেবে আবার লেখে, পুনশ্চ। পৌঠান যেন লেখা বন্ধ না করেন দাদা। সৃষ্টির আনন্দে অনেক দুঃখ ভুলে থাকা যায়। আমিও লিখব, কথা দিলাম। অমল, তোমরা ভালো থেকো দাদা, আর আশীর্বাদ করো। পরদিন সকাল। গৌর আর কোচোয়ান উমাপদ মন্দার মালপত্র নিয়ে একতলায় চলে যায়। চারু তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। উমাপদ ও মন্দা এগিয়ে আসে। মন্দা এসে চারুকে জড়িয়ে ধরে। কেঁদো না বৌদি। ঠাকুরজি, যাবার সময় কাঁদতে নেই। চিঠি দিস ভাই। বড় একা থাকি ওখানে। এসো তোমরা। মন্দা, পৌঁছে খবর দিও। মন্দা আর উমাপদ চলে যায়। চারু একা।
অপেক্ষা করে। পায়ের শব্দ মিলিয়ে গেলে সে অমলের ঘরের দিকে রওনা দেয়। চারু অমলের ঘরে ঢোকে। ঠাকুরপো, এ কি, ঘর যে খালি, ঠাকুরপো, অমল নেই। ঠাকুরপো, ঠাকুরপো। চারু বিস্ফারিত চোখে এদিক ওদিক তাকায়, কোনো সাড়া নেই। কি করে আসবে তার কোনো চিহ্নই তো নেই। না, আছে চিহ্ন, চিঠি, খামে চিঠি, ভূপতিকে লেখা, অমলের হস্তাক্ষর। খামটা বন্ধ। চারু খুলতে চেষ্টা করে না। না, এখন নয়। সে আবার ফিরে যায় নিজের ঘরে। পাগলের মতো এদিক ওদিক তাকায়। খামটা খুলতে হবে, চিঠি পড়তে হবে। জল কই? জল আছে ফুলদানিতে। সে ফুল ছুঁড়ে ফেলে দেয়। আঙুলে জল নিয়ে খামটা ভিজিয়ে চিঠিটা খোলে, পড়ে। এ কি চিঠি? এ কি লিখেছে অমল? চারু বিহ্বল হয়ে পড়ে। এ যে চরম বিপর্যয়। চারু ভেঙে পড়ে, চেয়ারের হাতলে ভর করে মাটিতে লুটিয়ে পড়ে। ঠাকুরপো, ঠাকুরপো। ঠাকুরপো। 1 ঘন্টা বাদে চারু মাথা তোলে। সে ক্লান্ত, অবশ। অনেক কষ্টে সে উঠে দাঁড়ায়। তখনই শোনা যায় গৌরের গলা। মা, মা, ধোপায়েছে মা। শুনেছি। আচ্ছা। চারু চোখ মোছে, একদণ্ড স্থির। খোলা চিঠিটা হাতে করে বেরিয়ে যায়। ভূপতি স্টাডিতে আসে চারু। টেবিল থেকে আঠা নিয়ে খামে লাগায়। আরো কিছুক্ষণ পর চারুর ঘরে সে ধোপার কাপড় আলমারিতে তুলছে। ধোপা চলে গেছে। ভূপতি আসে। খোলা দরজা দিয়ে চারুর দিকে চেয়ে হাসে। তারপর চেয়ারে বসে পড়ে। বলে, অমলটা গেল, তা এমন পালিয়ে গেল কেন বলো তো? চাকরি নিতে যাচ্ছে, সে তো আমি এমনি যেতে দিতাম। চারু আলমারিটা বন্ধ করে শোবার ঘরে যায়। ওটা চিরকেলে ছেলে মানুষ। আলমারিটার উপর বোনাটা রয়েছে। সেটা হাতে নিয়ে সে ভূপতির কাছে যায়। একবার উঠে দাঁড়াবে? কেন চারু? এই নাও, দাঁড়ালাম। ভূপতি দাঁড়ায়। চারু উলের জামাটা ভূপতির গায়ে লাগিয়ে দৈর্ঘ্যটা মেপে নেয়। ভূপতি তার দুটো হাত দিয়ে চারুর কোমরটা জড়িয়ে ধরে। চারু, চলো কোথাও ঘুরে আসি বাইরে। চারু ভূপতির বুকে মাথা রেখে বলে, চলো, 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 সত্যি চলো। চারু, চারু। সমুদ্র। উড়ে যাবে। ঢেউগুলো সশব্দে ভেঙে পড়ে। ফেনাশক্ত বালুতটে বুদবুদের জাদু। নুলিয়ার বাচ্চারা অকাতরে ঝাঁপ দিয়ে পড়ে জলে। উলঙ্গ আদিম উল্লাস। চারু ঝিনুক কুড়োয়। ফেনা এসে তার শাড়ির পাড়েতে লাগে। চারু ছুটে চলে আসে, আঁচলে ঝিনুক। ভূপতি তার পাশে এসে বসে। কিরকম সুন্দর দেখতে। সে বালিতে শোয়ে। দুজনেই হাসে। ঝিনুকের স্তূপ বাড়ে। সুস্থ সজীব পরিবেশ। সামুদ্রিক ছোট বড় শাঁখ, সামুদ্রিক মাছের কাঁটা, করাত, প্রবাল, নুলিয়া বিক্রেতা। চারু শাঁখ কেনে। বিকেলের পড়ন্ত রোদ, সমুদ্রে স্বচ্ছন্দ শান্তি। এ আর এক রূপ। চারু আর ভূপতি বালি দিয়ে হেঁটে আসে। নুলিয়ার জাল, নুলিয়ার নৌকোর কাঠ কাতারে কাতারে পড়ে আছে এখানে। নুলিয়া মেয়েরা হেঁটে যায়। এ যেন আর এক জগৎ। রোদ পড়ে আসে।
চারু আর ভূপতি। ভূপতি চিত হয়ে হাতে মাথা রেখে শুয়ে আছে। চারু তার পাশে বসে উল বনে। জামা প্রায় শেষ। বড় ভালো লাগছে চারু। শোনো না, আমায় বাংলা শেখাবে? কি যে বলো। ইংরেজি কবিতা থেকে তর্জমা করব। তুমি করো, আমি দেখে দেব। বেশ, তাই হবে। প্রমিস? কলকাতায় ভূপতির বাড়ির সামনে ভূপতির গাড়ি এসে থামে। ভূপতি আর চারু ফিরল। গৌর হাসি মুখে বেরিয়ে এসে প্রণাম করে, বিছানা বাক্স সব নামায়। দাদাবাবু ট্রেন ঠিক আছে ঠিক আছে। থাক থাক থাক। এই ওটা কিন্তু, ওই বাক্সটা কিন্তু সাবধানে নেওয়ার কাজ আছে। আমাকে হুম হুম। চারু আর ভূপতি বাড়িতে ঢুকে যায়। এর ঘণ্টাখানেক পর চারু বিছানাপত্র গোছগাছ করে রাখছে। শাঁখটা আলমারির ওপর রাখে সে। মেঘের গর্জন শোনা যায়। বিছানার ওপর ঝিনুকের স্তূপ। কোথায় রাখে সেগুলো? ভূপতি আসে, হাতে দুটো খাম। সে ছাতাটা নেয়। এরম বাদলা দিনে বেরোচ্ছ? ভূপতি হাতের একটা চিঠি খুলে চারুকে দেয়। জানো চারু, নিশিকান্ত নতুন কাগজ বার করছে। সম্পাদক হবার জন্য লিখেছে। চারু চিঠিটা পড়ে শঙ্কিত দৃষ্টিতে স্বামীর দিকে তাকায়। ভূপতি চিঠিটা নিয়ে সেটা হাতে মুছড়ে বাইরে বারান্দার দিকে ফেলে দেয়। তারপর হেসে বলে, না করতেও তো একবার যাওয়া দরকার চারু। তুমি বিশ্রাম করো, রাত্রে ঘুমোওনি। দেরি করো না। করব না। ও চারু, অমল লিখেছে চাকরি হয়ে গেছে, ভালোই আছে। আমি আসি, ফিরে এসে তোমায় তর্জমাটা শোনাবো, কেমন? ভূপতি চলে যায়। চারু স্তব্ধ। অমলের চিঠি ওই যে ওখানে। অন্ধকার ঘনিয়ে আসে। কম্পিত হস্তে চারু খামটা তুলে নেয়। বৃষ্টি নামে। চারু বারান্দায় যায়। চিঠিটা খুলে পড়ে। নীরস চিঠি, তার কোনো উল্লেখ নেই। এ কি নিষ্ঠুরতা! অমল ভুলে গেল তাকে। চিঠি জলে ভিজে যায়। চারুও ভিজে যায়। চারু দৃষ্টি চিঠি থেকে রাস্তার দিকে যায়। এই রাস্তা দিয়ে অমল এসেছিল 1 বছর আগে। সেই রাস্তা, সেই বৃষ্টি। চারু আর থাকতে পারে না, ঘরে চলে আসে। চিঠিটা তার হাতের মুঠোয়, কুণ্ডুলি পাকানো। খাটের রেলিং ধরে সে এগিয়ে যায়। তার মাথা ঘুরছে। ওই বাগান, ওই গাছ। আশ্বিনের বুধান, আশ্বিন দন্তান্ন না মূর্ধান্য? ওই দোলনা বাগানে তুলছে। চারুও দোলায়মান, তার ওষ্ঠ কম্পমান। চারু আর পারে না, সে খাটে হুমড়ি খেয়ে পড়ে। এতদিনের জমা পঞ্জীভূত শোক উথলে ওঠে। কেন তুমি চলে গেলে অমল? কেন চলে গেলে অমল? এর 1 ঘন্টা পর ভূপতি ছাতাটা বারান্দায় রেখে জুতো খুলে ঘরে ঢোকে। চারু, চারু, বেচারি ঘুমিয়ে পড়েছে। ভূপতি তার জামার পকেট থেকে একটা ভেলভেটের বাক্স বের করে টেবিলে রেখে জামাটা খুলে আলনায় ঝুলিয়ে রেখে ড্রেসিং গাউনটা পরে। তারপর বাক্সটা থেকে একটা সদ্য কেনা সোনার হার বের করে সেটা হাতে নিয়ে চারুর দিকে এগিয়ে যায়। চারু ঘুমোচ্ছে। ভূপতি চারুর ওপর ঝুঁকে পড়ে
হারটা তার মুখের সামনে রাখবে, যেন তাকালেই তার চোখে পড়ে। কিন্তু এ কি, চারুর চোখের কোণে জল কেন? শুধু চোখে নয়, বিছানার চাদরেও। ভূপতি আরো দেখে চারুর আলগা হওয়া হাতের মুঠো থেকে কুণ্ডলি পাকানো অমলের চিঠি অশ্রুসিক্ত চাদরের পাশে পড়ে আছে। বাইরে ঝড়, মেঘের গর্জন, বৃষ্টি। ভূপতি পিছিয়ে যায়, তার চোখে সন্দেহ ঘনায়। চারু অমল, এ কেমন হলো? সে পিছিয়ে আসে, খাট থেকে দূরে, চারুর থেকে দূরে। হাতের হারটা মুঠিতে চেপে ধরে, তার ঘন ঘন নিঃশ্বাস পড়ে। সে ঘুমন্ত চারুর দিকে একবার দেখে, মেঘ গুমড়ে ওঠে। একটা চরম হতাশাসূচক স্বগতোক্তি ভূপতির মুখ থেকে উচ্চারিত হয়। চারু, শুধু একবারই। ভূপতি ভেঙে পড়ে, তার হাতের মুঠো আলগা হয়ে পড়ে। সোনার হার ছনাৎ শব্দে চেয়ারের হাতল থেকে কাঁচ বসানো মেঝেয় পড়ে যায়। ভূপতি বাইরের বারান্দার দিকে মুখ করে চেয়ারের হাতলে বসে পড়ে। তার মাথা নুয়ে পড়ে, দেহ কম্পিত হতে থাকে। সেও কি কাঁদছে? চারু। ঘড়ি বাজতে শুরু করে। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নীড়। গল্পটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায় 1901 সালে। পরবর্তীকালে গল্পগুচ্ছের পঞ্চম খণ্ডে নষ্ট নীড় সংকলিত হয়। আজকে আমাদের নিবেদন সত্যজিৎ রায়ের চিত্রনাট্য অবলম্বনে। 1959 সালে সত্যজিৎ রায় কৃত এই আদি চিত্রনাট্যটি পরবর্তীকালের চলচ্চিত্রটির ভিত্তি বলে ধরে নেওয়া হয়। সেই খেরোর খাতার চিত্রনাট্য থেকেই মির্চিতে আজ রবীন্দ্রনাথ ও সত্যজিতের মণিকাঞ্চন যোগ। আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই বিচিত্রা প্রকাশনী, সৌম্যকান্তি দত্ত ও শ্রী সন্দীপ রায়কে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। নষ্ট নীড় মুখ্য ভূমিকায় চারুলতা, শাওলি চট্টোপাধ্যায়, ভূপতি শুভ্রজিৎ দত্ত, অমল অগ্নি, উমাপদ সুস্নাত ভট্টাচার্য, মন্দাকিনী সাঁঝবাতি দাস, গল্প পাঠে শেখর। শব্দগ্রহণ শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও, কলকাতা। আবহ সঙ্গীত, মিক্সিং ও মাস্টারিং সৌম্য ও শুভ, ক্রসটেক। প্রচার অলঙ্করণ রৌনক পাত্র। সহযোগী পরিচালনা কুণাল বসু ও সৌভিক সাহা। বিশেষ সহায়তায় সায়ন ভট্টাচার্য, আনন্দরূপ চক্রবর্তী, সাঁঝবাতি দাস। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। পরিচালনা অনির্বাণ ভট্টাচার্য। পরিকল্পনা ও মির্চির তরফ থেকে সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী। প্রযোজনায় মজদুর ইউনিয়ন। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।